রাজার সমুদ্রপুরের দুই ফুটফুটে কন্যার জন্ম হয়। রানী বলে, দেখুন রাজামশাই, দেখুন আপনার কেমন ফুটফুটে দুটো মেয়ে হয়েছে। বলে, হ্যাঁ, কি সুন্দর দেখতে হয়েছে ওদের, বলো। একজনের রূপোর চুল, একজনের আবার সোনার চুল। তাহলে রানী, যার রূপোর মাথায় চুল রয়েছে তার নাম রূপলি, আর যার মাথায় সোনার চুল রয়েছে তার নাম সোনালি। কেমন? বলে, বেশ বেশ, খুব সুন্দর তুমি নাম দিয়েছো। রূপালী সোনালি কিছুদিন পর বড় হয়ে যায়। তারপর ওই রূপলি এসে বলে, বাবা, আমরা না খুব সুন্দর এখানে খেলা করছিলাম, জানো। সোনালি বলে, বাবা, আমার এই সোনার চুলের জন্য সোনার চিরুনি চাই বাবা। বলে, বেশ বেশ, তোমার জন্য আজকেই আমি সোনার চিরুনি বানিয়ে আনবো। রানীও তাই বলে, আজকেই তাহলে সোনালির জন্য সোনার চিরুনি বানিয়ে নো, কেমন? অমনি রূপালী বলে, তাহলে বাবা মা আমার জন্য সোনার চিরুনি আনবে না? অমনি ওর মা বলে, না, তোমার জন্য এই রাজসভায় রাজবাড়িতে যে চিরুনি রয়েছে ওটাই তুমি ব্যবহার করো, কেমন? তারপর বেচারে রূপালী ওই রাজবাড়ির ব্যবহার করা চিরুনি ওই মাথায় দিত। একদিন ওই সোনালির ঘরের মধ্যে জানলার কাছে একটা ফুল ছিঁড়ে রয়েছে। ও তখন রাগ করে বলে, কেন আমার জানলাতে এইরূপ শুকনো ফুল ঝরে পড়বে এইরূপ করে কেন? এক্ষুনি আমি মালিকে দেখাচ্ছি মজা। অমনি রাজসভায় গিয়ে রাজামশাইকে গিয়ে বলে, বাবা, কিভাবে মালি কাজ করছে যে আমার জানলার সামনে শুকনো ফুল ছিঁড়ে পড়ে রয়েছে? আগে তুমি মালিকে ডেকে একদম বরখাস্ত করে দাও। অমনি রাজা মালিকে ডাকে, বলি, মালি, সোনালির ঘরের সামনে জানলার কাছে এইরূপ শুকনো ফুল পড়ে রয়েছে কেন? তুমি ঠিক করে রক্ষণাবেক্ষণ করতে পারোনি? তোমার চাকরি তাহলে আজ থেকে শেষ হয়ে গেল। এই কথা শুনে রূপালী বলে, বাবা, ও তো গরিব মানুষ বাবা, কত খাটে খেটে আমাদের এই বাগানটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তুমি কেন এইরূপ করে গরিব ওই কাকুটার চাকরি খেয়ে নিচ্ছ বাবা? বলে, রূপালী, তোকে এত কথা বলতে হবে না। তারপর ওই গরিব ওই মালিটির চাকরি চলে যায়। ও তখন ওই রাজবাড়ি ছেড়ে চলে যায়। তারপর বার্তাবাহক আসে। বার্তাবাহক এসে বলে, রাজামশাই, অনন্তপুরের রাজা বার্তা পাঠিয়েছেন। উনি বলেছেন আপনার সপরিবারের সাথে শিকারে যাবেন। বলে, বেশ, তাহলে কালকেই রওনা দিচ্ছি শিকার করার জন্য। পরের দিন সকাল হতে সমুদ্রপুরের রাজা রূপালী আর সোনালীকে নিয়ে ওই জঙ্গলে যায় শিকার করতে। আর ওদিকে অনন্তপুরের রাজা আর রাজকুমার দেববর্মাকে নিয়ে শিকারে আসে। তারপর অমনি রূপালী বলে, বাবা, আমার না শিকার ধরতে একদম ভালো লাগে না, তোমরা শিকারে যাও, আমি এখানটায় থাকি। তারপর ওই রাজামশাই সোনালীকে নিয়ে শিকারে বেরিয়ে পড়ে। ওদিকে রূপালী জঙ্গলের ভিতরে পাখির আওয়াজ সুন্দর মন ভরে শুনছিল। অমনি বলে, কি সুন্দর পাখিগুলো কিচিরমিচির করছে, কত ভালোই না লাগছে। কিন্তু ওদের যে কি করে এই পাখিদের শিকার করতে ভালো লাগে, আমার তো মোটেও ভালো লাগে না। হঠাৎ রূপলি দেখতে পায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। বলে, ওখানটায় দেববর্মা দাঁড়িয়ে রয়েছে মনে হয় না? অমনি বলে, রাজকুমার দেববর্মা, আপনি এখানটায় দাঁড়িয়ে রয়েছেন যে? দেববর্মা বলে, রূপলি, আসলে আমার তো আর ওই শিকার করতে ভালো লাগে না, আমার পাখির কলরও ভালো লাগে, তাই আমি ওখানে গেলাম না। বলে, তাই নাকি দেববর্মা? আমারও তাই, আমারও শিকার ধরতে ভালো লাগে না, আমারও পাখির কলরব শুনতে ভালো লাগে, তাই আমিও গেলাম না। বলি, চলো আমরা দুজনে এই নদীর পাড়ে পাখির কলরব শুনতে শুনতে গল্প করি। দুজনে ওখানে বসে গল্প করতে থাকে। ওদিকে সমুদ্রপুরে রাজার শিকার শেষ হয়ে যাওয়ার পরে যখন তাঁবুতে ফিরে আসেন, অমনি সোনালী বলে, বাবা, আপনাদের একটা কথা বলবো। বলি, বলো মা, তুমি কি বলতে চাইছো? বলি, বাবা, আমার আসলে দেববর্মাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে চাই বাবা।
বাবা মা রাজি হয়ে যায়। তাঁবুর বাইরের থেকে রূপালী শুনে অবাক হয়ে যায়। রূপালী বলে, হায় হায়, এ কি হলো? আমি যে দেববর্মাকে মন দিয়ে ফেলেছি, দেববর্মাও আমাকে ভালোবাসে, কিন্তু এখনও কি আমি বলতে পারবো যে আমি দেববর্মাকে ভালোবাসি? না, আমাকে কষ্ট সহ্য করতে হবে সোনালির জন্য। তারপর বাড়ি ফিরে যায় ওরা সকলে মিলে। ওদিকে অনন্তপুরের রাজা দেববর্মাকে জিজ্ঞেস করে যে আমি তোমার সাথে সমুদ্রপুরের রাজকন্যার বিয়ে দেব। অমনি দেববর্মাও বলে, হ্যাঁ বাবা, আমি রাজি আছি সমুদ্রপুরের রাজকন্যার সাথে বিয়ে করতে। তারপর ওদিকে রাত্রিবেলা যখন সোনালি ঘুমোয়, ওই রাত্রিবেলা ওই মালি আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে একটা কাঁচি নিয়ে এসে বলে, তুমি আমার চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছো সোনালি, তোমার কালকে বিয়ে তাই না? আজকে তোমার আমি চুল কেটে সব শেষ করে দেব। তারপর সব চুল কেটে শেষ করে দেয়। পরের দিন সকালবেলা উঠে সোনালি যখন আয়নার সামনে দেখে ওর একটাও চুল নেই, ও কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমার সব চুল কেউ কেটে নিয়েছে বাবা, আমার এখন কি করে বিয়ে হবে বলো? তারপর ওখানে রূপলি এই অবস্থা দেখে মনে মনে চিন্তা করে যে এখন তো দিদির বিয়ে হবে না, না যা হবে হবে। বলে, দিদি তুই একটা কাজ করিস, তুই আমার এই চুলগুলো নিয়ে বিয়ে করতে যা, দেখ ঠিক বিয়ে হয়ে যাবে। তারপর নইলে তোর চুল তখন গজে যাবে। বলে, এই যে তোর এই রূপলি চুল সাদা বুড়ি বুড়ির মতো দেখতে, না না আমি ওই চুল পরবো না। রূপলি বলে, দিদি তুমি পরে দেখো, দেখবে তোমার এই রূপলি চুল দেববর্মার পছন্দ হবে। অমনি রানী বলে, হ্যাঁ সোনালি, তুই এখন রূপলির চুলটা পরে ফেল, বিয়েটা হয়ে যাক, তারপর নইলে তোর চুল গজিয়ে গেলে তুই ওকে দিয়ে দিস। তারপর ওদের বিয়ে ঠিক হয়ে যায়, বিয়েও শুরু হয়ে যায়। বিয়ে শেষ হয়ে যাওয়ার পর দেববর্মা যখন সোনালির সাথে কথা বলতে এসে বলে, কি তোমার ঘোমটাটা সরাও। সোনালি বলে, না না, আজকে তো লজ্জার দিন, আমি কি করে ঘোমটা সরাই বলুন। বলে, আচ্ছা, আর তোমার সেদিনকে কেমন লাগছিল, ওই দিন যে আমরা দুজনে মিলে পাখির কলরব শুনছিলাম? বলে, কবে? আমি তো আপনার সাথে বসে কোনোদিনও পাখির কলরব শুনিনি। বলে, একই কথা বলছো তুমি? যেদিন আমরা শিকারে গেলাম বাবার সাথে, সেদিনকে আমরা সমুদ্র পাড়ে বসে হাতের উপর হাত রেখে কতই গল্প করলাম, তুমি সব ভুলে গেলে? সোনালি বলে, কই সত্যি আমি তো তোমার সাথে বসে গল্প করিনি, আমি তো বাবার সাথে শিকার করছিলাম। অমনি দেববর্মা বলে, তাহলে তাহলে আমি যে রূপলির সাথে বসে বসে গল্প করলাম? বলে, আমি তো রূপলি না, আমি তো সোনালি। দেববর্মা বলে, এই কি কাণ্ড, আমি তো রূপলিকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, এখন তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। সোনালি মনে মনে ভাবে, এ কি, রূপলি এতটাই নিঃস্বার্থ, ও নিজের স্বার্থ ত্যাগ করে আমাকে নিজের চুল দিয়ে আর আমাকে দেববর্মার সাথে বিয়ে করতে দিল, এই আমি হতে দেব না। অমনি সোনালি গিয়ে রাজাকে আর রানীকে সকলকে সবটাই খুলে বলে। বলে, বাবা মা, তোমরা জানো রূপালী কেমন নিঃস্বার্থ, ওর মনে একটুও স্বার্থ নেই, আমি এতদিন ওর সাথে হিংসে করে এসেছি। বাবা মা, তোমরাও ওকে চিনতে পারোনি, ও নিঃস্বার্থভাবে ওর আমার ভালোর জন্য ও নিজের চুলও দিয়ে আর দেববর্মার সাথে বিয়ে করাতে রাজি হয়ে যায় বাবা। বলে, হ্যাঁ তাই তো। বলে, বাবা তাহলে রূপলির সাথে দেববর্মার বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তারপর রূপলির সাথে দেববর্মার বিয়েও হয়।